তো আজকে আমরা আরেকজন ইম্পর্টেন্ট পলিটিক্যাল থিঙ্কারকে পড়ব। তার নাম হচ্ছে অ্যারিস্টটল। সো অ্যারিস্টটলের নামটা আমরা এর আগের ভিডিওতেই শুনেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে যে প্লেটোর শিষ্য ছিলেন অ্যারিস্টটল। তো কে অ্যারিস্টটল? আজকে আমরা জানবো অ্যারিস্টটল কে ছিলেন এবং তার বিভিন্ন চিন্তাধারা কীভাবে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের উপর প্রভাব ফেলেছে। এমনকি আমরা বলতে পারি যে পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স বলার পেছনেও তার বড় বড় হাত, এবং তাকেই আমরা পলিটিক্যাল সায়েন্সের ফাদার হিসেবে ঘোষণা বলতে পারি। তো আজকে আমরা তার সম্পর্কে আলোচনা করব এবং তার বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণগুলোকে বোঝার চেষ্টা করব। তার জন্মগ্রহণ এবং মৃত্যু ছিল 384 থেকে 322 BC এর মধ্যে, এবং ওয়াজ আ অ্যানসাইন্ট গ্রিক ফিলোসফার considered one of the most important intellectual figure in Western philosophy. He was a student of Plato at the Academy of in Athens for 20 years and later went to tutor Alexander the Great. তো তার অ্যারিস্টটলের জন্মগ্রহণ কিন্তু গ্রিসের এথেন্স শহরে হয়নি। তার জন্মগ্রহণ হয়েছিল গ্রিসেই, কিন্তু সেটা হয়েছিল স্ট্যাগেরি নামে একটা শহরে। তো তিনি কিন্তু আসলে রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন না, তিনি একজন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। তিনি পরবর্তীকালে তার রাজনীতির প্রতিও একটা ভালো আগ্রহ তৈরি হয়, এবং তিনি যেহেতু গ্রিসে থাকতেন, তো গ্রিসে সেই সময়টাতে প্লেটোর যে স্কুল অফ থট অর্থাৎ একাডেমি অফ এথেন্স খুবই গুরুত্বপূর্ণ, খুবই। তো তারও ইচ্ছে করলো যে সেই স্কুলে গিয়ে সে প্লেটোর যে বিখ্যাত থটগুলো গ্রহণ করার। তো তিনি সেখানে গিয়ে 20 বছর পড়াশোনা করেছেন, 20 বছর এখানে ছিলেন এবং বিভিন্ন প্লেটোর যে ধারণা তিনি সংগ্রহ করেছিলেন। এবং পরবর্তীকালে অ্যারিস্টটলের যে শিষ্য ছিল সে ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। আমরা নামটা অবশ্যই শুনেছি, ইতিহাসে যদি শুনে থাকি। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ রাজা এবং অপরাজেয় রাজা। তো তিনি পরবর্তীকালে প্লেটোর এই স্কুল ইনস্টিটিউশন, এডুকেশন ইনস্টিটিউশন একাডেমি অফ এথেন্সে 20 বছর পড়াশোনা করার পর তিনি একটা নিজের স্কুল তৈরি করেন। হি ইভেনচুয়ালি ফাউন্ডেড হিজ ওন স্কুল ইন এথেন্স, যেটার নাম হচ্ছে লাইসিয়াম। তারপর এটা ছিল তার বেসিক একটা ধারণা। তারপরে আমরা দেখব যেটা আমরা আজকের মূল বিষয়, সেটা হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্স। পলিটিক্সে তিনি রাজনীতি সম্পর্কে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারণা দিয়ে গেছেন, এবং সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো হিজ ফেমাস ওয়ার্ক পলিটিক্স ইজ ফান্ডামেন্টালি টাইট ইন হিজ এথিক্স অ্যান্ড দ্য কনসেপ্ট অফ গুড লাইফ। ইউডাইমোনিয়া গ্রিস শব্দ থেকে বলা হয় গুড লাইফের ইউডাইমোনিয়া। হি ভিউ দ্য স্টেট অ্যাজ এ ন্যাচারাল অ্যান্ড নেসেসারি কমিউনিটি ফর হিউম্যান ফ্লাওয়ারিশিং। সে বলেছিল যে স্টেট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানুষের ভালো জীবন ধারণার জন্য, মানুষের জীবনকে রক্ষা করার জন্য। তিনি আগাগোড়াই স্টেটকে পুরো সাপোর্ট করেছিলেন, এবং সেই দিক দিয়েই তিনি তার প্রথম ধারণা দিয়েছিলেন যে তার মেইন আইডিয়াসের মধ্যে 1 নম্বর পড়ে মেন অ্যাজ এ পলিটিক্যাল অ্যানিমাল। তো তিনি সেখানে কী বোঝা যাচ্ছেন? সেখানে বোঝা যাচ্ছেন, আমরা যদি দেখতে পারি এখানে ম্যান অ্যাজ এ পলিটিক্যাল অ্যানিমাল বাদ দিয়ে আমরা বলতে পারি যে স্টেট অ্যাজ এ ন্যাচারাল ইনস্টিটিউশন। তিনি স্টেটকে একটা প্রকৃতিগত ইনস্টিটিউশন হিসেবে ধরেছিলেন। কেন ধরেছিলেন? আমরা যদি এখানে দেখি, তাহলে হি আর্গুড দ্যাট ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমাল। পলিস মানে এখানে কিন্তু সিটি স্টেট। তো সিটি স্টেট সম্পর্কে আমরা জানছি যে সিটি স্টেটটা কী, পলিস শব্দটার মানেটা বা কী। So, polis the highest and most complete form of association which develop naturally from the family and village. So, প্রথমে আমরা দেখব যে অ্যারিস্টটলকে বলেছিল যে স্টেট হচ্ছে একটা ন্যাচারাল ইনস্টিটিউশন। সে বলেছিল যে মানুষ কখনো একা থাকতে পারবে না, সে একা নিজেকে কখনো, সে বলেছিল যে হি আর্গুড দ্যাট যে লোনলি পারসন ইজ আনএবল টু সাস্টেন হিমসেলফ। এই জন্য সে বলেছিল যে একজন মানুষ নিজে একাকে কখনো বেঁচে থাকতে পারবে না। সে বেঁচে থাকতে গেলে সে পরবর্তীকালে বলেছেন যে ম্যান অ্যান্ড ওম্যান জয়েন টুগেদার টু সেট আপ এ ফ্যামিলি অ্যান্ড হাউস হোল্ড। সে বলেছিল যে মানুষ এবং পুরুষ এবং মহিলা একসাথে যুক্ত হয়ে একটা ফ্যামিলি তৈরি করবে, এবং এই ফ্যামিলি এইভাবে আস্তে আস্তে অনেকগুলো ফ্যামিলি একসাথে এসে একটা ভিলেজ তৈরি হবে, এবং এই ভিলেজগুলো তারপরে পরবর্তীকালে অনেকগুলো ভিলেজ একসাথে এসে তৈরি হবে সিটি বা স্টেট। এই সিটি বা স্টেটকে তিনি পলিস বলে আখ্যা দিয়েছিলেন, এবং সেটাকে তিনি বলেছিলেন দ্য হাইয়েস্ট অ্যান্ড মোস্ট কম্পেটেবল ফর্ম অফ অ্যাসোসিয়েশন হুইচ ডেভেলপ ন্যাচারালি ফ্রম দ্য ফ্যামিলি অ্যান্ড ভিলেজ। এবং সেই জন্য তিনি বলেছেন সেটা প্রকৃতিগতভাবে তৈরি হবে। কারণটা হচ্ছে মানুষের প্রকৃতি কী, আমরা যদি ভালো মতো দেখি আমাদের সোসাইটিতে, মানুষ কিন্তু সোসাইটাল অ্যানিমাল। মানে কি, মানুষ ঐক্যবদ্ধভাবে না থেকে কখনো বেঁচে থাকতে পারবে না। ঐক্যবদ্ধভাবে মানুষ হচ্ছে সোসাইটি জীব। মানুষ একাকে কোনো দিনও বেঁচে থাকতে পারবে না, কারণ একা নিজের নিডস কোনো দিনই পূরণ করতে পারবে না। যদিও পারে, তাহলে খুব বেশি দিন ওইভাবে সে নিজেকে সাস্টেন সহ্য করতে পারবে না। সে নিয়ে এখানে এটি অ্যারিস্টটলের ধারণা। এই জন্য মানুষ কীভাবে প্রকৃতিগতভাবে ঐক্যবদ্ধভাবে একটা পরিবার তৈরি করবে, তারপর সেই পরিবারগুলো একসাথে হয়ে একটা ভিলেজ তৈরি হবে, তারপর ভিলেজে একসাথে হয়ে একটা সিটি বা স্টেট তৈরি হবে। তো তারপরে তিনি কি বলেছেন, দ্য স্টেট এক্সিস্ট টু প্রোভাইড আ এনভায়রনমেন্ট হোয়ার সিটিজেন্স ক্যান অ্যাচিভ দ্য আলটিমেট হিউম্যান পারপাস, লিভিং এ ভার্চুয়াস অ্যান্ড হ্যাপি লাইফ। অ্যান ইন্ডিভিজুয়াল সেপারেটস ফ্রম দ্য স্টেট ইজ ইনকমপ্লিট অর ওর্স দ্যান অ্যান অ্যানিমাল।
তিনি এখানে বলেছেন যে স্টেট এক্সিস্ট টু প্রোভাইড এনভায়রনমেন্ট। তো স্টেট এক্সিস্ট হবে হিউম্যানস এবং সেই স্টেট এইভাবে তারা সিটি স্টেট তৈরি হবে এবং তারপরে তৈরি হবে স্টেট। তো স্টেটের মেন উদ্দেশ্য যদি আমরা দেখি তাহলে সে হচ্ছে ভার্চুয়াস অ্যান্ড হ্যাপি লাইফ, প্রোভাইড আ গুড লাইফ, মানুষকে সাধারণ মানুষকে একটা গুড লাইফ, একটা ভালো জীবন প্রদান করাই হবে স্টেটের একমাত্র লক্ষ্য। তো সেখানে আমরা অ্যারিস্টটলের একটা কোটে দেখতে পারি, যে একটা বক্তব্য দেখতে পারি, যে তিনি বলেছেন দ্য স্টেট কামস টু এক্সিস্টেন্স ফর দ্য শেক অফ লাইফ অ্যান্ড কন্টিনিউয়াস ফর দ্য শেক অফ গুড লাইফ। তিনি এখানে বলেছেন যে স্টেটের অস্তিত্বই ঘটেছে মানুষের জীবনকে রক্ষা করার জন্য এবং ভালো করার জন্য, গুড লাইফ মানে মানুষের জীবনটাকে ভালো আর সুন্দরতম করে দেওয়াই ছিল স্টেটের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তো সেটা হচ্ছে একমাত্র লক্ষ্য স্টেটের। এবং তিনি আর একটা দিক বলেছেন যে কোনো মানুষ যদি এই স্টেট থেকে আলাদাভাবে বসবাস করে তাহলে তাকে অ্যানিমাল হিসেবে ঘোষণা করা হবে। কারণ এখানে অ্যারিস্টটল বলেছেন, তিনি এখানে বলেছেন ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমাল। তিনি বলেছেন ম্যান ইজ বাই নেচার কি পলিটিক্যাল মানে একটা রাজনৈতিক অ্যানিমাল, সে রাজনীতির একটা অ্যানিমাল, রাজনীতির মধ্যেই সে থাকবে, থাকারই তার বাধ্য। এবং তিনি বলেছেন যে কোনো মানুষ, তিনি বলেছেন যে হি ইফ ইন এ স্টেট অর হু ডাজ নট নিড এ স্টেট ইজ আইদার বিস্ট অর এ গড। তিনি এখানে বলেছেন যে স্টেটের বাইরে থাকবে সে না হয় বিস্ট হবে, না হয় বিস্ট হবে, না হয় পশু হবে, না হয় গড বা সুপার হিউম্যান হবে। কারণ মানুষ কখনো সঙ্গবদ্ধ বা সোসাইটিয়াল ছাড়া কোনো জন্য বেঁচে থাকতে পারে। সে যদি সোসাইটির বাইরে থেকে বেঁচে থাকে, না হয় সে পশু হবে, বিস্ট হবে, তিনি বলেছেন, না হয় তিনি গড হবে বা সুপারম্যান হবে। তো সেই কারণে তিনি বলেছেন যে সোসাইটি হচ্ছে ন্যাচারাল, স্টেট হচ্ছে তিনি ন্যাচারাল, স্টেটকে তিনি ন্যাচারাল হিসেবে ঘোষণা করেছেন। এবং স্টেটকে আপনি মানুষকে কোনো ফোর্স করতে হবে না গঠন করার জন্য, তো সেটা আপনি তৈরি হবে, তৈরি হবে। তো স্টেটের একমাত্র লক্ষ্য কী হবে, যে মানুষকে ভালো জীবন প্রদান করা। এটা গেল একটা ধারণা। তো তারপরে তিনি প্লেটো ধারণা দিয়েছেন, সেটা হচ্ছে আমরা দেখি যদি ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্লেভস। ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্লেভ সম্পর্কে প্লেটো কী ধারণা দিয়েছিলেন? তো ছিলেন যে ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইনস্টিটিউশন টু প্রোভাইড ফর গুড লাইফ। Property is an essential ingredient for household. Ownership of property gives a sense of security. ইনস্টিটিউশন টু প্রোভাইড ফর গুড লাইফ। তিনি বলেছেন যে ফ্যামিলি হচ্ছে একটা ফার্স্ট ইনস্টিটিউশন, মানুষকে ভালো জীবন প্রদান করার জন্য ফ্যামিলি হচ্ছে প্রথম ইনস্টিটিউশন। কারণ ফ্যামিলি না থাকলে, দেখো আমরা যদি আজকে বেসিক্যালি ধারণা দেখি যে আমরা আজকে সঙ্গবদ্ধ বাবা মা দাদা দিদি ভাই বোন নিয়ে আজকে আমাদের ফ্যামিলি তৈরি হয়েছে। তো আজকে যদি ফ্যামিলি না থাকে তাহলে কিন্তু আমরা আলটিমেটলি খুশি হতে পারবো না। তো এই জন্যই প্লেটো বলেছেন যে ফ্যামিলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি গুরুত্ব দিয়েছেন, তারপরে তিনি প্রপার্টি অর্থাৎ প্রাইভেট প্রপার্টির উপর তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে প্রাইভেট প্রপার্টি ইজ এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্ট ফর হাউস হোল্ড। ওনারশিপ অফ প্রপার্টি গিভস এ সেন্স অফ সিকিউরিটি। তিনি বলেছেন ওনারশিপ, প্রাইভেট প্রপার্টি যে ওন করলে আমরা একটা সিকিউরিটি মনে করি। আমাদের কাছে যখন সম্পত্তি থাকবে, জমি জায়গা থাকবে, নিজের বাড়ি থাকবে, নিজের সম্পত্তি থাকবে, তখন আমরা অটোমেটিক একটা নিরাপত্তা মনে করবো, তাই না? তো প্লেটো এখানে অ্যারিস্টটল এখানে প্রাইভেট প্রপার্টির উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তারপর তিনি বলেছেন সো প্লেটো ডিফেন্স প্রাইভেট প্রপার্টি, ওনারশিপ অফ প্রপার্টি অ্যান্ড রিডিকিউলস প্লেটোস স্কিম অফ কমন ওনারশিপ অফ প্রপার্টি অ্যামংস দ্য গার্ডিয়ানস। এবং তিনি বলেছিলেন, এবং তিনি প্রাইভেট প্রপার্টিকে সাপোর্ট করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে প্লেটোর যে ধারণাকে তিনি এখানে ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন। কীভাবে ক্রিটিসাইজ করেছেন? প্লেটো কী বলেছিল? প্লেটো বলেছিল যে কমন ওয়েলথ, তিনি বলেছিল কমন ওনারশিপ অফ প্রপার্টি, মানে কি একটা প্রপার্টির একজন ওনার থাকবে না, অনেকজন সেটার ওনার হবে। এবং তিনি প্লেটো এখানে সাধারণ মানুষের কথা বলেছে যে একটা প্রপার্টির মধ্যে অনেকজন ওনার থাকবে। এখন আমরা বর্তমান কিন্তু অ্যারিস্টটল আলাদা বলেছেন, এখন আমরা বর্তমানে কি একটা প্রপার্টির ওনার একজনই হয়। আর কিন্তু প্লেটো এখানে আলাদা ধারণা দিয়েছেন। সে বলেছিল কমন ওনারশিপ অফ দ্য প্রপার্টি অ্যামং দ্য গার্ডিয়ান্স। সে বলেছিল গার্ডিয়ান্সদের কাছে একমাত্র প্রপার্টি থাকবে, সেটা থাকবে কমন ওনারশিপ। সেখানে কোনো একজন ওনার থাকবে না, সেখানে থাকবে কমন ওনারশিপ। সো এটা ছিল এখানে এই দিক দিয়ে প্লেটোর ধারণাকে অ্যারিস্টটল সমালোচনা বলেছিল। হি আর্গিউড দ্যাট ম্যান ওয়ার সুপিরিয়র টু ম্যান, ম্যান ওয়ার সুপিরিয়র টু ওম্যান, ফ্রি ম্যান ওয়ার সুপিরিয়র টু স্লেভস অ্যান্ড গ্রিক্স ওয়ার সুপিরিয়র টু বারবারিয়ান্স। তিনি এখানকার মধ্য দিয়ে পুরুষকে নারীর উপরে বা সুপিরিয়র বলে, উচ্চতর বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন ম্যান ইজ সুপিরিয়র। তারপর স্লেভসের দাসের যে ধারণা তিনি দিয়েছিলেন, দাসকে তিনি ফ্রি ম্যান থেকে নিচুতে বলেছেন। এবং গ্রিক্সকে তিনি বারবারিয়ান্সদের থেকে, বারবারিয়ান্স একটা উপজাতি, তাদের থেকে উপরে বলেছিলেন। তারপর কী বলেছেন? হি রিজেক্টেড প্লেটোস প্লি ফর ইকুয়ালিটি বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান উইদিন গার্ডিয়ান ক্লাস। অ্যারিস্টটল সিক্স টু এক্সক্লুড ওম্যান ফ্রম দ্য ডোমেইন অফ সিটিজেনশিপ অন দিস গ্রাউন্ড। তো অ্যারিস্টটল আর একটা দিক থেকে প্লেটোর ধারণাকে সমালোচনা করেছিল। সেটা হচ্ছে প্লেটো বলেছিল যে ম্যান অ্যান্ড ওম্যান ইকুয়ালিটির কথা বলেছিল, কিন্তু অ্যারিস্টটল এখানে ম্যান অ্যান্ড ওম্যানের ইকুয়ালিটির কথা বলেনি। তিনি বলেছিলেন যে ম্যানরা সব দিক থেকে ওম্যানের থেকে উঁচুতে থাকবে, কারণ তারা শারীরিক ফিজিক্যাল দিক থেকে ওম্যানের থেকে উঁচুতে। এবং সেই কারণে এবং মহিলাদের কাজ হবে শুধু সংসার চালানো বা গৃহপালিত বা ডোমেস্টিক কাজগুলো মহিলারা দেখবে এবং বাকি সমস্ত কাজ পুরুষরা দেখবে। এবং তিনি এই কারণেই তিনি মহিলাদেরকে বা ওমেন্সদেরকে সিটিজেনশিপের অধিকার থেকেও তিনি বঞ্চিত করেছেন। সাইলেন্স ইজ দ্য গ্লোরি অফ ওমেন্স। তিনি এখানে বলেছেন যে মহিলাদের গ্লোরি হবে, উজ্জ্বলতম গুণই হবে সাইলেন্স থাকা, চুপ করে থাকা। এবং তিনি অ্যারিস্টটল এখানে আরও বলেছেন দ্য কারেজ অফ এ ম্যান অ্যান্ড দ্যাট অফ এ ওম্যান আর নট, অ্যান্ড সক্রেটস সাপোজড দ্য সেম। দ্য কারেজ অফ এ ম্যান ইজ শোজ ইজ কমান্ডিং, দ্যাট অফ ওম্যান ইজ ওবেইং।
এবং ওমেন। তো সক্রেটিস এখানে একই কথা, সক্রেটিস আমরা আগে শুনেছি। তো অ্যারিস্টটল এখানে বলেছেন যে পুরুষের কাজ হবে ডমিনেন্ট করা এবং ওমেন্সের কাজ হবে ওবে করা। ও পুরুষের কাজ হবে কমান্ড করা আর ওমেনের কাজ হবে সেই কমান্ডটা মেনে চলা। মানে ওমেন্সদেরকে পুরুষের থেকে নিচু আখ্যা দিয়েছেন এবং তাদের কাজ হবে ওবে মান্য করা। তো তারপরে অ্যারিস্টটল বলেছেন যে হি আর্গিউড দ্যাট দোজ ক্যাপেবল অফ ইন্টেলেকচুয়াল ওয়ার্ক আর ফিট টু বি মাস্টার্স অ্যান্ড দোজ ক্যাপেবল অফ ফিজিক্যাল লেবার ওয়ার বাই নেচার ফিট টু বি স্লেভস। অ্যাজ এ পুয়ার ম্যান কেপ্ট অক্সেন টু ডু ফিজিক্যাল লেবার, সো এ রিচ ম্যান কেপ্ট স্লেভস ফর দ্য সিমিলার ওয়ার্ক। এখানে বলছেন যে ইন্টেলেকচুয়াল পিপলরা ফিট, ইন্টেলেকচুয়াল পিপলরা ক্যাপেবল মাস্টার্স হওয়ার জন্য, এবং যারা ফিজিক্যালি স্ট্রং লেবার তারা হচ্ছে লেবার স্লেভস হওয়ার জন্য, ফিজিক্যাল লেবার তারা হচ্ছে স্লেভস হওয়ার জন্য উপযুক্ত। অ্যারিস্টটল এখানে বলেছেন যে কী বলেছেন যে ইন্টেলেকচুয়ালি যারা বুদ্ধিগতভাবে স্ট্রং, যারা যাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার বেশি তারা হবে মাস্টার্স, কিন্তু যারা ফিজিক্যালি স্ট্রং তারা হবে স্লেভস। এখানে একটা অ্যারিস্টটল এখানে একটা বক্তব্য রেখেছেন, সেটা হচ্ছে অ্যাজ এ পুয়ার ম্যান কেপ্ট অক্সেন টু ডু ফিজিক্যাল লেবার, সো এ রিচ ম্যান কেপ্ট স্লেভস ফর দ্য সিমিলার ওয়ার্ক। না হলো ধারণা দিয়েছিলেন ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন। ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশনের তিনি ধারণা দিয়েছেন, তিনি ধারণা দিয়েছেন সোসাইটি, তিনি বলেছেন যে রুলার কীরকম ধরনের হবে, কীরকম ধরনের হতে পারে। তিনি বলেছেন যে রুলার্সকে আমরা যেখানে এখানে একটা ম্যাপের ফরম্যাটের মধ্যে দেখতে পাচ্ছি যে রুলার্সকে তিনি ওয়ান, ফিউ বা মেনি, অনেক রুলার্স। তো এখানে বলেছে লেজিটিমেট এবং কমন ইন্টারেস্ট এবং ডিভেন্ট বা সেলফ ইন্টারেস্ট। তো লেজিটিমেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান, একজন যদি রুলার থাকে তাহলে সে হবে মোনার্কি, আর ডিভিডিয়ান বা সেলফ ইন্টারেস্টে পরিণত হলে টার্নি। তো এইখানে একটা বোঝার জিনিস হলো যে যদি একজন রুলার থাকে সে যদি লেজিটিমেট, মানে সে যদি কমন ইন্টারেস্টের কথা ভাবে, মানে যদি সবার ভালোর কথা ভাবে, তাহলে সে হবে মোনার্কি। কিন্তু যদি সে স্বার্থপর হয়ে সেলফ ইন্টারেস্টের কথা ভাবে তাহলে সে হয়ে যাবে টাইরানি। তেমনি আমরা ফিউ, অনেকজন যদি কিছু সংখ্যক যদি রুলার্স থাকে তারা যদি লেজিটিমেট থাকে, তারা যদি কমন ইন্টারেস্টের কথা ভাবে তাহলে সেটা অ্যারিস্টোক্রেসি হবে। কিন্তু যদি তারা সেলফ ইন্টারেস্টে পরিণত হয়, তারা যদি স্বার্থপর হয়ে যায় তাহলে তারা অলিগার্সি হয়ে যাবে। তারপরে সেম জিনিস যদি আমরা মেনি, অনেকজন যদি রুলার্স থাকে যেমন, তাহলে যদি তারা কমন ইন্টারেস্টের কথা ভাবে তাহলে তারা পলিটি হয়ে যাবে, এবং যদি তারা স্বার্থপরের মতো নিজের কথা ভাবে তাহলে তারা ডেমোক্রেসি হয়ে যাবে। তো এখানে অ্যারিস্টোক্রেসি নিচে আমরা যদি দেখি, অ্যারিস্টোক্রেসি রুল বাই দ্য বেস্ট অর ভার্চুয়াস অ্যান্ড মোনার্কি রুল বাই দ্য সুপ্রিম ভার্চুয়াস ইন্ডিভিজুয়াল থিওরিটিক্যাল বেস্ট ফর্ম। সো এখানে পরে যদি আমরা দেখি যে ডেমোক্রেসি, তিনি অ্যারিস্টটল কিন্তু এখানে ডেমোক্রেসিকে খুব সমালোচনা করেছেন, তিনি ডেমোক্রেটিক সাপোর্টে ছিলেন না। তিনি এখানে কী বলেছেন যে ডেমোক্রেসি ইজ এ মোব রুল। তো ডেমোক্রেসিকে মোব রুল কাদের দ্বারা পরিচালিত হবে, এখানে পুয়ার। এখানে রুলার্সের মধ্যে আমরা যদি দেখি তাহলে রুলার্সের মধ্যে যখন মেনি হচ্ছে, তখন যে মেনি হওয়ার পর যদি তারা কমন ইন্টারেস্টের কথা ভাবে তাহলে তারা পলিটি থাকে, কিন্তু যদি তারা সেলফ ইন্টারেস্ট হয়ে যায় তাহলে তারা ডেমোক্রেসি হয়ে যায়। আর তিনি ডেমোক্রেসিটাকে অ্যাগেনস্টে ছিলেন। তিনি বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ দ্য লিস্ট ডেঞ্জারাস অফ দ্য ডিভাইন্ড ফর্মস বাট স্টিল এ প্রিভার্সন বিকজ দ্য পুয়ার রুল ইন দেয়ার ওন সেলফ ইন্টারেস্ট। কারণ তিনি ডেমোক্রেসিটাকে এখানে মোব রুল হিসেবে ধারণা করেছেন। তিনি বলেছেন যে পুয়ার যে মানুষরা আছে, কারণ এখানে মেনি রুলার্স মানে কি, এখানে মেনি মানে সবার কথা বলা হয়েছে। তো মেনি রুলার্স যখন রুল করবে তখন তারা অবশ্যই, কারণ তারা পুয়ার, কারণ তারা হচ্ছে কারণ তারা পুয়ার, আমাদের গরিবরা নিজের স্বার্থের কথা ভেবে তারা ডেমোক্রেসিকে এস্টাবলিশ করে দেবে, এবং ডেমোক্রেসিকে তিনি কখনোই ডেঞ্জারাস বলে আখ্যা দিয়েছেন। বেস্ট প্র্যাকটিকেবল স্টেট দ্য পলিটি। The polity is a mixed constitution, essential a balance between oligarchy. তিনি পলিটিকে একটা মিক্সড কনস্টিটিউশনের ধারণা করেছেন, এবং এসেনশিয়াল খুবই গুরুত্বপূর্ণ ছিল ব্যালেন্স বিটুইন অলিগার্সি আর ডেমোক্রেসির মধ্যে, রুল বাই দ্য পুয়ার। তিনি অলিগার্সিকে কী বলেছেন যে মিক্সড কনস্টিটিউশন হবে, সেখানে একটা মিক্সড কনস্টিটিউশন হবে যেখানে অ্যারিস্টোক্রেসিও থাকবে এবং ডেমোক্রেসিও থাকবে। অলিগার্সি হবে রুল বাই ওয়েলথ এবং ডেমোক্রেসি হবে রুল বাই পুয়ার। তো তারপরে অ্যারিস্টটল কী বলছে, অ্যারিস্টটল আর্গুড দ্যাট দ্য মিডল ক্লাস ইজ দ্য মোস্ট স্টেবল এলিমেন্ট ইন সোসাইটি, বিং লেস প্রোন টু দ্য অ্যারোগেন্স অফ দ্য রিচ অর দ্য desperation of the poor. A strong middle class creates stability, civic friendship, and prevents the extreme swings that leads to revolution. তো অ্যারিস্টটল এখানে বলেছেন যে, আমরা যদি এখানে আগের পেজটাতে চলে যাই, তো অ্যারিস্টটল এখানে বলেছেন যে আমরা যদি দেখি তো মোনার্কি মানে রাজা, যখন দেখবে সোসাইটির মধ্যে মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস হিসেবে তিনি ভাগ করেছেন। তো মিডল ক্লাস যারা আছে এবং আরেকটা ক্লাস আছে সেটা হচ্ছে রিচ ক্লাস। তো রাজার ক্ষেত্রে অ্যারিস্টটল এখানে বলেছেন দুইটা ক্লাসের থেকে ক্ষতি রয়েছে, সেটা হচ্ছে তোমার রিচ ক্লাস আর পুয়ার ক্লাস। কেননা রিচ ক্লাস তারা প্রায় রাজার প্রায় কাছাকাছি সম্পত্তি তারা ধারণ করে। যদি তারা সেলফ ইন্টারেস্টের কথা ভাবে তাহলে তারা রাজার বিরুদ্ধে চলে গিয়ে রাজাকে উৎখাত করে দেওয়ার তাদের মধ্যে ক্ষমতা রয়েছে। আর যদি আমরা দেখি পুয়ার ক্লাসকে যদি তারা পুয়ার ক্লাসের সংখ্যা বেশি, তারাও যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তারা রাজাকে উৎখাত করার তাদের ক্ষমতা রয়েছে। কিন্তু যদি আমরা মিডিল ক্লাসকে দেখি, তারা মিডিল ক্লাস না, তারা একেবারে গরিব না, তারা একেবারে উচ্চ, তাদের থেকে রাজার তেমন কোনো ক্ষতি নেই, এবং তিনি সেটি এখানে তুলে ধরেছেন। তো
তো সেটি এখানে বলেছেন যে অ্যারিস্টটল আর্গুড দ্যাট দ্য মিডল ক্লাস ইজ দ্য মোস্ট স্টেবল এলিমেন্ট ইন সোসাইটি। স্টেবল, তিনি এখানে মিডল ক্লাসকে একদম স্টেবল বলেছেন। বিং লেস প্রোন, মানে কম অ্যারোগেন্স, তারা অহংকার মধ্যে কম আসবে। টু দ্য রিচ অফ দ্য টু দ্য অ্যারোগেন্স অফ দ্য রিচ অর দ্য ডেসপারেশন অফ দ্য পুয়ার। রিচদের তুলনায় এই স্ট্রং মিডল ক্লাস ক্রিয়েট স্ট্যাবিলিটি। একটা যদি, যেহেতু মিডল ক্লাস যদি স্ট্রং থাকে তাহলে সেটা একটা স্টেবল সোসাইটি তৈরি করবে। তিনি বলেছেন মিডল ক্লাসকে একটা স্ট্রং মিডল ক্লাস ক্রিয়েটস স্ট্যাবিলিটি, ক্রিয়েটস ফ্রেন্ডশিপ অ্যান্ড প্রিভেন্টস দ্য এক্সট্রিম সুইংস দ্যাট লিড টু রেভলিউশন অ্যান্ড ক্রিয়েটস এক্সট্রিম সুইংস দ্যাট লিডস টু রেভলিউশন বলেছে। তারপরে অ্যারিস্টটল আরেকটা ধারণা দিয়েছেন, সেটা হচ্ছে কনসেপ্ট অফ সিটিজেনশিপ। সিটিজেনশিপ সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা যদি আমরা দেখি, তাহলে আ সিটিজেন, তিনি বলেছেন যে আ সিটিজেন ইজ ডিফাইন্ড বাই দ্য রাইট টু পার্টিসিপেশন ইন ডেলিবারেটিভ অ্যান্ড জুডিশিয়াল অফিস, এক্সাম্পল রুল অ্যান্ড জাস্টিস। তিনি সিটিজেন্স হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন যারা জাজমেন্টে অংশগ্রহণ করবে, যারা রুলে অংশগ্রহণ করবে, যারা ভোট দানের অধিকার থাকবে, তাদেরকে তিনি সিটিজেন হিসেবে আখ্যা করেছেন। আর বাকি যারা, তারা সিটিজেন হবে না। তো তারপরে তিনি আরও ব্যাখ্যা করেছেন যে হি এক্সপ্লিসিটলি এক্সক্লুড ম্যানুয়াল লেবার, ফার্মার্স, ওম্যান, স্লেভস অ্যান্ড রেসিডেন্ট অ্যালায়েন্স ফ্রম সিটিজেন্স অ্যাকর্ডিং দ্যাট দে ল্যাক দ্য লেজার টাইম অ্যান্ড র্যাশনাল ক্যাপাসিটি নেসেসারি টু অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন গভর্নর। তিনি অবশ্য এখানে অ্যারিস্টটল এখানে সিটিজেনশিপ এর অধিকার থেকে কিন্তু ফার্মার্স, লেবার্স, ওম্যান্সদেরকে কিন্তু সিটিজেন এবং স্লেভসদেরকে কিন্তু সিটিজেনশিপ এর আখ্যা দেননি। তিনি বলেছেন এরা সিটিজেন্স না। সিটিজেন্স একমাত্র তারাই হবে যাদের মধ্যে র্যাশনাল থিঙ্কিং থাকবে, যাদের মধ্যে ক্যাপেবিলিটি বা ইন্টেলেকচুয়াল গুণ থাকবে, তারাই হবে সিটিজেন্স। এবং এটার মাধ্যমে তিনি সিটিজেনশিপ তারাই পাবে যাদের মধ্যে ক্যাপেবিলিটি বা রয়েছে, তারাই হবে সিটিজেন।